স্যার কে হ্যাঁ কে কি বলতেছিলা স্যার আমি স্যার আমি পরীক্ষা এটা দিয়েছি আমিটা স্যার কে তুমি? বলে আপনাদের মার্কশিটে যেমন আসে নাই। আজেন বুঝি না কথা আমি তাজিনের কথাটা বইলা দেই। বলো স্যার তাজিনী কালকে পরীক্ষা দিছিল মনে হয়, ওর মার্কশিটে ওর নাম আসছে না, কিন্তু ও পরীক্ষা দিতে দেয় সাথে সাথে রেজাল্ট আসছে। ওর নাম লিখছিনি গতকালকে বলতে কোন কিসে আমার পরীক্ষা না স্কুলের পরীক্ষা স্যার আপনার পরীক্ষা আমি পরীক্ষা ওর নাম লেখ না নামায় তো আর ওই টাইমে অন্য টাইমে পরীক্ষা দিলে নাম আসবে কেন আচ্ছা যাক যেটি হোক আজকে তো পরীক্ষা হয়েছে কি সাধারণ গণিত আজকে তার নাম না আসলে খবর আছে নামে আজকে নাম রোজ শাখা দিয়ে দিব আজকে পরীক্ষার সাথে সাথে সব নাম্বার বাইর করে দেবো আমি তোমাদের নাম লিখছো তো কার রুল কত এটা বলতে বুঝতে কারণ আমি নাম রুল দিয়ে সেভ করছিলাম তোমাদের নাম্বার আচ্ছা যেগুলো দিয়ে না এগুলো গ্রুপে থেকে বাইর করে দিব আর ভালো লাগে না স্যারের বাইরে টিউশনই করি তো টাকা পয়সা তোমার থেকে আর দরকার লাগে না এর লাইগা এত অপমান গুলো সহ্য হয় না বুঝছো নি পরীক্ষা দিতে বলতে দেয় না একটা হ্যাঁ হ্যালো হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ। আজ হ্যাঁ আজকে না না মেয়ে চাকরি আছে আগে তুমি বলতে হবে তো আক্তার ভাই তো জবে চলে যাবো আমরা না দেখে আসছি কটার দিকে যাবে তাহলে আসর নামাজের পর পরে যায় আমি আমি তো আচ্ছা আমি টমসন ব্রিজে থাকবো আমি টমসন ব্রিজের দিকে থাকবো আচ্ছা ঠিক আছে হ্যাঁ। দেখো আমি কিন্তু ওই পুরাতন বইয়ের নিয়মে আজকে পড়াইতেছি না আজকে নতুন বইয়ের নিয়মে পড়াবো তোমরা স্পিকার টপ রাখো আমরা প্রতি স্মরণাঙ্ক n ইকুয়াল কত c/b এখানে c হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ তোমাদের নতুন বইয়ে শূন্য মাধ্যমে আলোর বেগ এসে 2.99 ইনটু 10⁸ মিটার পার সেকেন্ড আমরা যেটা আলোর বেগ আগে ধরে নিচ্ছি কত শূন্য মাধ্যমে আমরা আলোর বেগ ধরে নিতাম 3.3 ইনটু 10⁸ এরপরে আসো শূন্য মাধ্যমে আলোর বেগ হইছে এত আর অন্যান্য মাধ্যমে আলোর বেগ শূন্য মাধ্যমে থেকে কি থাকে কম থাকবে কারণ অন্যান্য মাধ্যমে আলোর চলাচলের বাধা সৃষ্টি হয় মাধ্যম থাকলেই বাধা সৃষ্টি হয় তাহলে আলোর বেগ সবচেয়ে বেশি হচ্ছে শূন্য মাধ্যমে এটা মাথায় রাখতে হবে এরপরে বি হচ্ছে অন্য যেই কোনো মাধ্যমে আলোর বেগ কথা বোঝা যায় না হ্যাঁ আবার বল এই কথা শোনা যায় আবার বুঝাই বলিস আর এখানে প্রতি স্মরণাঙ্ক হচ্ছে কি কোন n ইকুয়াল c/b c হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ আর b হচ্ছে অন্য যে কোনো মাধ্যমে আলোর বেগ এরপরে শূন্য মাধ্যমে আলোর বেগ হচ্ছে এত
2 ইনটু আর 2.99 ইনটু 10 টু দ্য 8 আমাদের নতুন বই পুরাতন বই ছিল 3 এই জায়গাতে 3 একই কথা আর আলোর বেগ সবচেয়ে বেশি হয়েছে শূন্য মাধ্যমে আর অন্য সকল মাধ্যমে আলোর বেগ হয়েছে শূন্য মাধ্যমের থেকে কম আর এইখানে ভি হয়েছে অন্য যে কোনো মাধ্যমে আলোর বেগ এবার পানির প্রতি স্মরণাঙ্ক যদি বলে যে 1.33 এটার অর্থ কি এবার মান বের করতে হলে এটার মানে হচ্ছে এবার মান বসানো শূন্য মাধ্যমে আলোর বেগ 1 পানির প্রতি স্মরণাঙ্ক এত তাহলে এটা অর্থ কি সি বাই বি বসালাম তাহলে সি সমান সমান 1.33 বি অর্থাৎ সে পানির মাধ্যমে আলোর বেগ শূন্য মাধ্যমে আলোর বেগ পানির আলোর বেগের এত শূন্য মাধ্যমে আলোর বেগ পানির আলোর বেগের এত গুণ বেশি এটার অর্থ দ্বারা এটা বোঝায় আমাদের এখানে অনেকগুলো অঙ্ক আছে যে আলোর বেগ নির্ণয় অন্যান্য মাধ্যমে আলোর বেগ নির্ণয় বক্সে লেখা আছে কি প্রতিসরণাঙ্কের মান দেওয়া আছে এটা পড়বা তোমরা এই জায়গাটা খুব ভালোভাবে পড়বা প্রতিসরণের দুটো সূত্র আছে একটা সূত্র হচ্ছে এরকম দুটা মাধ্যম এটা হচ্ছে বিভেদ তলটা কি রকম এক গ্লাস পানি নিলে এক গ্লাসের অর্ধেক পানি নিলে দেখবে যে কি গ্লাসের এই যেখানে পানি শেষ এরকম একটা রিং এর মতন দেখায় এর অর্থ হচ্ছে এর নিচে হচ্ছে পানি উপরে হচ্ছে বায়ু তাহলে এইখানে যে একটা রিং এর মতো দেখায় এটাকে বলা হবে বিভেদ তল অর্থাৎ দুটা মাধ্যমের সংযোগ স্থলটা হচ্ছে বিভেদ তল আলোক রশ্মি এটা হচ্ছে আপতিত রশ্মি এটা হচ্ছে আপাতন বিন্দু এটা হচ্ছে উভয় মাধ্যমে অঙ্কিত অবিলম্ব দুই মাধ্যমে বিভেদ তলের উপর অঙ্কিত অবিলম্ব এটা হচ্ছে প্রতিসরিত রশ্মি এটা হচ্ছে আপাতন কোণ আমরা এটাকে গণমাধ্যম বলি আর কি এটা আপাতন কোণ θ1 প্রতিসরণ কোণ θ2 এবার দেখো আলোক রশ্মি যদি θ1 এর মান যদি শূন্য হয় তাহলে আলোক রশ্মি একেবারে একটা লম্ব বরাবর আপতিত হলে লম্ব বরাবরই প্রতিসরিত হবে θ2 এর মান শূন্য হবে ঠিক আছে আপতন কোণ শূন্য হলে আর প্রতিসরণ কোণের মানও শূন্য হবে আর অন্য সকল ক্ষেত্রে আপতন কোণ আর প্রতিসরণ কোণের মান কখনো সমান হবে না কারণ দিক পরিবর্তন করবে যাওয়ার কথা এইদিকে না গিয়ে দিক করে না হয়ে দিকে বাঁকবে না হয়ে দিকে বাঁকবে এটা মাধ্যমের প্রকৃতির উপর নির্ভরশীল এখন প্রথম সূত্র আপতিত রশ্মি আপতন বিন্দুতে বিভেদ তলের উপর উভয় মাধ্যমে বিভেদ তলের উপর অঙ্কিত অবিলম্ব এবং প্রতিসরিত রশ্মি একই সমতলে থাকবে আপতিত রশ্মি আপতন বিন্দুতে উভয় মাধ্যমের বিভেদ তলের উপর অঙ্কিত অবিলম্ব এবং প্রতিসরিত রশ্মি একই সমতলে থাকবে মানে তাদের তলটা একই রকম একই হবে এরপর হচ্ছে কি একটা মাধ্যমে প্রতিসরণাঙ্ক 1 মানে দুটা মাধ্যমে একটাতে প্রতিসরণাঙ্ক n1 আর এটাকে প্রতিসরণাঙ্ক হচ্ছে n2 এবং প্রথম মাধ্যমে কোণ যদি θ1 হয় দ্বিতীয় মাধ্যমে কোণ θ2 হবে দ্বিতীয় সূত্র অনুসারে সে n1 sin θ1 সমান সমান n2 sin θ2 এটা হচ্ছে দ্বিতীয় সূত্র এই সূত্রটাকে কি লেখা যায়
এই সূত্রটাকে লেখা যায় n1 n2 সমান সমান sin n2 এর পরে কি sin থিটা 2 লিখছেন? হ্যাঁ ওই সাইড এটা দেখা যাইতেছে না এইজন্য। থিটা 2। এটাকে বলা হয়, এই জায়গাটাকে বলা হয় প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক। দ্বারা একটু না, এটা না, এটাকে বলা হয় দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্ক বলা হয় এখানে এটাকে। এটাকে বলা হবে দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্ক। আমাদের এই সূত্রটা দিয়ে আমরা সব কাজ করতে পারবো, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে যখন মানে যদি এরকম বলে পানির তুলনায় কাছের প্রতিসরণাঙ্ক, প্রশ্ন যদি এরকম করে পানির তুলনায় কাছের প্রতিসরণাঙ্ক, পানিটাকে যদি আমরা ধরি n1, কাছটাকে যদি n2 ধরি, তাহলে এই বাংলা কথাটা সমান সমান হবে n2/n1। হ্যাঁ রিমা, হ্যাঁ আবার আচ্ছা ঠিক আছে, ভিডিও রাত্রে দিয়ে দিব। হ্যাঁ তারপরে আসো, এবার শেষ, এবার আমরা অঙ্ক করি। আর বাতাস এবং দেখো শূন্য মাধ্যম, বাতাস এবং শূন্য মাধ্যমে আলোর বেগ প্রায় একই রকম দেখা বাতাসের প্রতিসরণাঙ্কের মান 1 ধরা হয়। দেখো বাতাস এবং শূন্য মাধ্যম, এই দুটা মাধ্যমে আলোর বেগ প্রায় সমান হওয়ার কারণে n এর মান বাতাসের প্রতিসরণাঙ্ক 1 ধরা হয়। তো বাতাসে আর শূন্য মাধ্যমে আলোর বেগ সমান হওয়ার কারণে প্রতিসরণাঙ্ক প্রায় এটা ধরা হয়। আচ্ছা এবার দেখি অঙ্ক করি আমরা। স্যার এটা কি n নাকি ইটা? n n n ও প্রতিসরণাঙ্ককে n দ্বারা ব্যবহার করা যায়, মিও দ্বারা ব্যবহার করা যায়, ইটা দ্বারা ব্যবহার করা যায়। কথা কি বুঝছো? তো তোমাদের বইয়ে n দিয়ে সলিউশন করছে, আমি দেখতেছি কি এই n দিলে একটা সূত্র দিয়ে সব শেষ করা যায়, আর যদি ইটা আর মিও ব্যবহার করি আমাদের অনেকগুলা কাজ করতে হয়। এবার আসো ইটা এবং n এর মধ্যে পার্থক্যটা দেখাই দিই। এটা a b, n এর ক্ষেত্রে হলো n b n a, এটাও লিখে রাখো না হলে আবার ভেজালে করবা। ইটা আর মিও একই কথা, দেখো উল্টা বি উপরে এ উপরে। দেখো স্যারে স্কুলের পরীক্ষা সিলেবাসে তো রকম না, স্যারে যে অধ্যায়টা ধরবো এই অধ্যায়টা একটু ভালো করে পড়াবো।
স্যার উল্টা কেন হবে, যেভাবে সেভাবে হবে না? না ইটা এ বাই ইটা বি। না, এখানে একটা কাহিনী আছে। এটা এই পুরাতন বইয়ে এটাকে বলা হয় পরম প্রতিসরণাঙ্ক। পুরাতন বইয়ে এটাকে বলা হয় বি মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক, এটাকে বলা হয় এ মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক। এটা যদি ইটা ব্যবহার করি, আমরা যদি এটাকে ইটা ব্যবহার করি, আগে আমরা সূত্রটাকে এটা লিখতাম ইটা হলে এ ইটা বি ইটা এ, এখানে 0 0। বি মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক, এ মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক। পরম প্রতিসরণাঙ্ক হচ্ছে শূন্য মাধ্যমের সাপেক্ষে কোন মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ককে পরম প্রতিসরণাঙ্ক বলে। তোমাদের বইয়ে যে প্রতিসরণাঙ্কটাকে বলছে সেটাকে বলা হয় পরম প্রতিসরণাঙ্ক পুরাতন বইয়ের নিয়ম অনুসারে। বলো মানসুরা। স্যার ওই যে আপনার 22 তারিখের পরেও তো পরীক্ষা আছে, 23 25 ওগুলা কি পরীক্ষা নিবেন? হ্যাঁ হ্যাঁ নিব, স্যার এগুলো নিব। স্যার তো স্কুলের পরীক্ষা না শুরু হবে? শুরু হলে কি হয়েছে? স্যার একটা প্রেশার না, 8:30 থেকে 9টা আপনার, তারপর 9টা থেকে আবার ওইটা স্কুলে। টাইমটা পরিবর্তন করে দিব, ইয়া 10টার দিকে দিব। স্যার এখানে আমরা আচ্ছা ওইটা যখন আসে তখন সময় নষ্ট করি না, স্যারের নাই না তখন তারা এর উপর আসছি। স্যার এখানে ইটার স্থলে আমরা সি ইউজ করলে তো মানে আমি যেটা বলছি এটা হবে না? আলোর ব্যাগ সি ইট না, সি এ বাই সি। হ্যাঁ সি এ বাই সি বি, এর মাধ্যমে আলোর বেগ বাই বি মাধ্যমে আলোর বেগ। স্যার ওই পাশটা দেখা যায় না তো। আচ্ছা দেখাইতেছি। আমি এই জন্য আছে না ফায়দা, এই জন্য আমি এই সূত্রে চাইতেছি না। এই মানে আমি এইটাকে বাদ দিয়ে আমি হাঁটতে চাইতেছি যে কি আমাদের নতুন বইয়ের আলোকে যাইতে চাইতেছি। কারণ নতুন বইয়ের আলোকে সবগুলা সলিউশন করা মানে সবগুলার তৈয়া প্রমাণ বের করা সম্ভব। হ্যাঁ আসো এবার। এরপরে লাগলে আমরা ইয়া করব, কেউ পুরাতনটা কেউ মাথায় আনবে না, নতুনটা নিয়ে কাজ করব। তাহলে নতুন সূত্র হইছে n1 sin θ1 n2 sin θ2। হ্যাঁ 40 ডিগ্রি আর 25 ডিগ্রি, এটা এটা হচ্ছে বায়ু মাধ্যম। হ্যাঁ লেখো জীবনটা লেখো। আর এটা যেই কোনো মাধ্যম। এটা যদি হয় তাহলে আমরা কি করব, আমাদের n1 বায়ু বলছে তো, আলোক রশ্মি দেখো যেই মাধ্যম থেকে যায় সেই মাধ্যমটা 1, যেই মাধ্যমে প্রবেশ করে সেই মাধ্যমটাকে 2 ধরব। তো এখানে প্রথম মাধ্যম হচ্ছে বায়ু, তাহলে n1 সমান হচ্ছে 1। বায়ু সব সময় কি হয় 1 এ হয়। তারপরে θ1 সমান সমান হচ্ছে 40 ডিগ্রি, θ2 সমান সমান হচ্ছে আমরা ইয়া লিখব বি মাধ্যমের পদে n2 বের করব। তাহলে θ2 সমান সমান 25 ডিগ্রি, n2 কত?
তাহলে আমরা জানি n1 sin θ1 সমান সমান n2 sin θ2। তাহলে আমরা n2 এর মান বের করব তো, তাহলে n2 সমান সমান কি হবে, এটা কাজের নিচে চলে যাবে, sin θ1 sin θ2 মান বসাও। স্যার n2 এর মান 1.6 আসছে। 1.6 তার কোনো একক নাই। পরের প্রশ্ন 2 নাম্বার, বায়ুর সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক নির্ণয় করো। যার সাপেক্ষে হয় সে চলে যাবে নিচে, তখন তো সূত্র তো এটা আমি এটা মুছে ফেলতেছি, যার সাপেক্ষে বলে সেই নিচে লেখো, বায়ুর সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক, যার সাপেক্ষে বলে সেই নিচে, বায়ুটা নিচে, যার প্রতিসরণাঙ্ক বলে তারটা উপরে। একই মানে তো আসবে sin θ1 sin θ2, এখানে শুধু এই মানটা বার হবে। এবার মান বসাও, sin কত, θ1 এর মান হচ্ছে 40 ডিগ্রি, θ2 এর মান হচ্ছে 25 ডিগ্রি। হ্যাঁ, তার মান ডাইরেক্ট ক্যালকুলেটর দিয়ে মান বের করো। স্যার 1.54 1.5 4 এ না স্যার 1.54। 3 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার প্রশ্ন লিখো। 3 নাম্বার প্রশ্ন হইছে, স্যার এটা কিভাবে হয়েছে একটু বুঝাই দেন। এটা হচ্ছে বায়ুর সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক নির্ণয় করো। যার সাপেক্ষে বলবে সেই নিচে, যার মানটা বের করতে বলবে সেই উপরে। এইখানে বাংলা কথাটা হবে বায়ুর সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক, কমা দিয়ে এটা লিখবা। এবার এখানে কি দেব, ওই যে আর বলুন, আমরা ওই যে মেইন সূত্র, ওই সূত্রটার দিকে তাকাও। এখানে n2 লেখাতে n2 এর সাথে যেটা কোণ আছে এটা নিচে, এখানে n1 হওয়ার কারণে নিচে হওয়ার কারণে এটার সাথে যেটা কোণ হবে আর মান নির্ণয় করো। প্রশ্ন লিখো, বি মাধ্যমে আলোর বেগ নির্ণয় করো। আচ্ছা, এরপর তাহলে বি মাধ্যমে আলোর বেগ নির্ণয় করতে গেলে কি করতে হইব, ওই যে আমরা শিখছিলাম বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক তো আমরা পাইছি, এই n2 সমান সমান কত হইব, c/b। তাহলে b সমান সমান c/b।
আর সি বাই n2। এবার সি এর মান বসাও 2.99 ইনটু 10 টু দি পাওয়ার 8, আর n2 এর মান কত বাইর হয়েছিল তোমাদের 1.6 নাকি? কত বের হচ্ছে দেখো। স্যার 1.6। 1.6 এবার দেখো কত আসছে। স্যার বলো। কালকে না 10 তারিখ, কালকে তো যারা বাসায় যাইয়া পড়তো তাদের বাসায় যাইয়া পড়ার কথা। কয়টার আচ্ছা, দিকে পড়বে আপনি তো বলেন না। আরে হ্যাঁ পড়াবো, ভুলে গেছি। এখন কালে কটার দিকে দিব আছে এটা আমার পরে কল দিয়ে বলবো তোমাদেরকে। অন্যরা আবার চলে আসলে। আচ্ছা সামিয়া মারিয়া ফোন দিছিল এর জন্য। আচ্ছা পরে কল দেব, এখন বলে পেঁয়াজের দাম বাইরে গেছে, অন্যরা আসলে তো দাম মেহমান হিসেবে কমাইছে। দেখো এবার কি হইব, ইয়া আপতন কোণ একই রেখে মাধ্যম পরিবর্তন করলে, আপতন কোণ একই রেখে মাধ্যম পরিবর্তন করলে প্রতিসরিত রশ্মি অঙ্কন করে দেখাও। অথবা হ্যাঁ দেখি আবার বলি, আপাতন কোণ একই রেখে মাধ্যম পরিবর্তন করলে আলোর গতিপথ অঙ্কন করো। আলোর গতিপথ অঙ্কন করো। এবার আসো এটা কেমনে, মাধ্যম একই রাখছি তাহলে আপতন রশ্মি মাধ্যম পরিবর্তন করছি, পরিবর্তন করিয়া যেটাই করি n1 এর মান বায়ুর মাধ্যমে প্রতিসরণাঙ্ক n1 এ লিখবা, বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক n2 এ লিখবা। এবার আপতন কোণের মান এবার হয়ে যাবে কি থিটা ইয়াতে চলে গেছে, থিটা 2 তে চলে যাবে। মাধ্যম পরিবর্তন করাতে এখন থিটা 2 40 ডিগ্রি হয়ে যাবে। জিনিসটাকে এইভাবে করলে মানে কিরকম লাগতেছে একটু একটু। স্যার কি বলছে একটু দাঁড়াও একটু দাঁড়াও, দেখো না এখন তোমরা উপরে হেডিংটা লিখো, হেডিং প্রশ্ন যে লেখাটা লিখছি এটা লিখো, মাধ্যম পরিবর্তন করলে আপতন কোণ একই রাখলে, মাধ্যম পরিবর্তন করলে আপতন কোণ একই রাখলে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক এবার লিখো এটা 1, বায়ুর মাধ্যমে প্রতিসরণাঙ্ক এটা 2, তারপর হইছে বি মাধ্যমে কোণ থিটা 1 40 ডিগ্রি। আমরা থিটা 2 বের করব, গতিপথ অঙ্কন করতে গেলে আমাদের থিটা 2 লাগবে। আচ্ছা এটা 1 এর মান কত আসছিল আমারে বলো।
স্যার ইটা 1 এর মান তো 1 ওই মাধ্যম না, না। পরিবর্তন করছি, মাধ্যম পরিবর্তন করলে বি মাধ্যমটা প্রথম মাধ্যম হয়ে যায় আর বায়ুটা এ মাধ্যম হয়ে যায়, মানে বায়ুটা হয়ে যায় দ্বিতীয় মাধ্যম। দেখো মাধ্যম পরিবর্তন করলে আপতন কোণ একই রাখলে এখানে প্রথম মাধ্যম হয়ে যাবে বি আর দ্বিতীয় মাধ্যম হয়ে যাবে কি বায়ু। এই জন্য এখানে বি মাধ্যমটা 1 আর বায়ুটা হইছে 2। হ্যাঁ, তাহলে এটা 1 এর মান কত হয়েছিল? 1.52। 6 ও স্যার 1.6 1.6। 1.6 এবার আমরা লিখি এর আগের মতো n1 sin theta 1 n2 sin theta 2 sin theta 2 সমান সমান n1 n2 sin theta 1। এবার মান বসাও। স্যার n1 এর মান কি 1.6? n1 এর মান 1.6। সেখানে মাধ্যম পরিবর্তন করছি তো এই জন্য প্রথম মাধ্যম হয়ে যাবে বি মাধ্যম, দ্বিতীয় মাধ্যম হয়ে যাবে বায়ু। অ্যাকচুয়াল ব্রিলিয়ান্ট। এবার এখানে মানটা কত আছে বলো আমারে। এর উল্টা পাল্টা কোশ্চেন করব স্যার দিদি মাথা গরম। হ্যাঁ, কার স্পিকার অন আছে? অফ করো। স্যার স্যার 1.03 1.03। এবার যেহেতু sin theta 2 কত থেকে বড়? 1 এর থেকে বড়। sin theta 2 ইকুয়াল 1.03 1 এর থেকে বড়। সুতরাং আলোক রশ্মি প্রতিসরণ না হয়ে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। প্রতিফলন হবে। এবার এই চিত্র পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হলে এটা কিন্তু বি মাধ্যম বায়ু। গণমাধ্যম সবসময় নিচে বসে, হালকা মাধ্যম সবসময় উপরে বসে। এখন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হলে আপতন কোণ যত হবে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কোণের মানও কি হবে? তত হবে। এরপর আর যদি মনে করো
যদি আমাদের এটার মানটা চলে আসতো এরকম, মনে করো 1 এর থেকে ছোট হয়তো বা 1 হয়তো, 1 যদি আসতো তো 1 তো আসবে না, 1 যদি আসতো তাহলে কি হতো, এটা এইখান থেকে চলে যেত, বিমের তল বরাবর চলে যেত 90 ডিগ্রি। এইভাবে কি আমরা অঙ্কন করতাম। যদি 1 আসতো তাহলে আমরা থিটা2 মান বের করতাম কিভাবে, sin ইনভার্স 1 সমান সমান 90 ডিগ্রি, তখন আমরা এই 90 ডিগ্রি অঙ্কন করতাম। আর যদি আমাদের 1 না এসে 1 থেকে কম আইতো, মনে করো 1 থেকে কম আসলো 5, তখন আমরা কি করতাম, sin ইনভার্স 5 এর মান বের করতাম, তখন হয়তো 30 আমরা অঙ্কন করতাম এইভাবে, এইটার সাথে 30 ডিগ্রি অঙ্কন করতাম। কথা কি বুঝছো, যে 1 এর থেকে বড় না আসলে, অন্য যে কোনো মান আসলে আমরা এরকম মান বের করে যে কোনটা আসতো তাহলে আমরা ওইটা এখানে অঙ্কন করে ফেলতাম। তাহলে এইভাবে হইছে প্রতিসরণ কোণের মান, আপাতন কোণ দেওয়া থাকলে, এখন যে নিয়মটা বুঝাইছি এটা দুটা কাজ করে। এক হইছে যে কোনো কোণ দেওয়া থাকলে, আপাতন কোণ দেওয়া থাকলে প্রতিসরণ কোণ মান বের করা যাবে, এই নিয়মে প্রতিসরণ কোণ দেওয়া থাকলে আপাতন কোণের মান বের করব আমরা এইভাবে। এরপরে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে কিনা সেটাও আমরা বের করতে পারি এইভাবে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে কিনা সেটা আরেকটা নিয়ম আছে, ওই নিয়মটা দেখাবো, সংকট কোণ বাই করে। লেখো এবার, বি মাধ্যমের সংকট কোণ নির্ণয় করো। বি মাধ্যমের সংকট কোণ নির্ণয় করো। দেখো এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের সংকট কোণ নির্ণয় করো, বাংলা লেখাটাই লেখো। এ মাধ্যমের সাপেক্ষে আর বায়ু মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের সংকট কোণ নির্ণয় করো। বায়ু মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের সংকট কোণ বা ক্রান্তি কোণ নির্ণয় করো। n1 sin θ1 n2 sin θ2। এই যে প্রশ্নটা লিখছি, কে বলতে পারবা এখানে প্রথম মাধ্যম কে আর দ্বিতীয় মাধ্যম কে? ফাইজা জয়েন করছো? আচ্ছা ফাইজা বলো তো, এখানে এই যে প্রশ্নটা স্যার এখন বলছি, এই প্রশ্নটার আলোকে প্রথম মাধ্যম কে আর দ্বিতীয় মাধ্যম কে? স্যার প্রশ্নটা আরেকবার বলেন। প্রশ্নটা হচ্ছে বায়ু মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণ বি মাধ্যমের সংকট কোণ নির্ণয় করো। বায়ু মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের সংকট কোণ নির্ণয় করো। এখানে প্রথম মাধ্যমটা কি বায়ু হবে না কোন বি মাধ্যমটা হবে? কে বলতে পারবা? স্যার বায়ু না। হ্যাঁ, এইখানে দেখো সংকট কোণ হইতে গেলে কি হয়, গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে। সংকট কোণের কথা যখন বলা হয়, আলোক রশ্মি যখন গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসরিত হয়, তখন আপতন কোণের একটি নির্দিষ্ট মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়। আপতন কোণে যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, আপতন কোণের সেই মানটাকে বলা হয় সংকট কোণ। তো গণমাধ্যম থেকে হালকা মাধ্যম, আমাদের এখানে গণমাধ্যম রয়েছে কি বি মাধ্যমটা, গণমাধ্যম আমাদের এখানে গণমাধ্যম হচ্ছে কি বি মাধ্যম। এই জন্য আমরা করতে পারি, প্রথম মাধ্যমটা হবে এখানে বি মাধ্যম, দ্বিতীয় মাধ্যমটা হবে কি বায়ু মাধ্যম। এখন প্রশ্ন হচ্ছে আমরা যদি বায়ুকে প্রথম মাধ্যম ধরি আর ওইটাকে দ্বিতীয় মাধ্যম ধরি তাহলে অঙ্ক হবে না? হ্যাঁ অঙ্ক হবে। ঠিক আছে, এই ক্ষেত্রে কি তুমি মাধ্যম যেটাই প্রথম ধরো না কেন অঙ্ক হবে, সমস্যা নাই। এখন তোমার কথা হচ্ছে তুমি কোনটাকে থিটা সি ধরবা, থিটা 1 কে ধরবা না থিটা 2 কে থিটা সি ধরবা, এটা হচ্ছে তোমার ব্যাপার। এইটাই চিহ্নিত করতে হবে, ওই কোনটা প্রথম মাধ্যম কোনটা দ্বিতীয় মাধ্যম এটা যদি চিহ্নিত না করো, মাথায় না নাও, তাহলে তোমার মাথায় নিবা কোনটা থিটা সি হবে, মানে কোনটা সংকট কোণ হবে, থিটা 1 না থিটা 2।
তাহলে বি মাধ্যমেরটা হবে থিটা সি, বি মাধ্যমটা থিটা সি। এখন তুমি যদি বি মাধ্যমটাকে এটা রাখা দাও, বায়ু মাধ্যমটাকে এটা ধরো, তাহলে থিটা 2 এর মান হবে থিটা সি আর থিটা 1 টা হবে 90 ডিগ্রি। মানে বায়ু মাধ্যমের কোণটা হবে 90 ডিগ্রি, বি মাধ্যমের কোণটা হবে থিটা সি। তাহলে n1 এর মান হবে কত? বায়ু মাধ্যমে সব সময় 1, আর n2 তো বের করছিল তোমরা 1.6। ঠিক আছে? এই এবার আমরা থিটা সি মান বের করব। এবার মান বসাও এখানে। বলো স্যার আরেকটা সূত্র যে আছে যে সাইন যে থিটা তারপরে বাই সাইন 90 ডিগ্রি, একটা সূত্র যে আছে এটা দিয়ে করলে হবে না? আমি ওইটা বাদ দিতে চাইতেছি, আমি একটা সূত্র দিয়ে আমি সবকিছু পাইয়া যেতেছি। ওইটার জন্য পরীক্ষার মধ্যে এলোমেলো হয়ে যায়, বুঝছো নি? আমি তো এর আগে ওই নিয়মটা করাইতে গিয়ে আমরা দেখা যাচ্ছে যে এই যে সাপেক্ষে টাপেক্ষে এটা নিয়ে একটা সমস্যা হয়ে যায় ওই সূত্রগুলোর মধ্যে, আর এটা দিয়ে করলে সবগুলো একসাথে শেষ হয়ে যায়। এটা কি করতে হইতাছে, এটার মধ্যে প্রথম মাধ্যমে তুমি বাইরে প্রথম ধরো না। আর আপনার যেটা সূত্র এটা তো মাধ্যম চেঞ্জ করা লাগে তাই না? কোনটা? ওইটাতে মাধ্যম চেঞ্জ না না এটাতে এই মাধ্যম চেঞ্জ না করলে হবে, শুধু মাধ্যম চেঞ্জ করতে হবে যদি তোমাকে বলে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণ আঁকবো, শুধু ওইটাতে, আর অন্য কোনটাতে মাধ্যম চেঞ্জ করার দরকার নেই। আমি তো মাধ্যম চেঞ্জ করে করাইতে আছি কিন্তু করার দরকার নেই। জি স্যার বুঝছি। এবার দেখো আমি বললাম আর কি এটা, কিন্তু মাথায় রাখতে হবে কি বি মাধ্যম, এটা বি মাধ্যম হইছে এটা আর বায়ু মাধ্যম এটা। তাহলে সংকট কোনটা থাকবে কোথায়? বি মাধ্যমে। এই জন্য থিটা 2 রে আমরা থিটা সি ধরব। আর সংকট কোণে এইটা যদি সংকট কোণ হয়, সংকট কোণের জন্য এটা হবে কত ডিগ্রি? 90 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এবার আসি আমরা মান কাজ করি, বের করব থিটা সি। এই জন্য sin থিটা 2 সমান n1 বাই n2 sin থিটা 1। এবার মান বসাও, n1 এর মান 1.6 sin থিটা 1 এর মান 90 ডিগ্রি। এটা ভাই স্যার বলো স্যার এখানে কি থিটা 1 সব সময় 90 ডিগ্রি হবে? সংকট কোণের সময় হালকা মাধ্যমেরটা 90 ডিগ্রি হবে সব সময়। সংকট কোণের সময় হালকা মাধ্যমটা সব সময় 90 ডিগ্রি হবে, এটাই মনে রাখবা। এবার থিটা 2 এর জায়গা এখানে আমরা কি লিখব? যখন মান বসাইছি এখানে লিখব থিটা সি। এই থিটা সি মান বসাও, এটা মানটা কত আসছে? স্যার 5/8 আসে। 5/8 না, দশমিকে 0.625 625। এবার বলো স্যার 38.68 30.68। হ্যাঁ এইটা। এবার আরেকটা প্রশ্ন লেখো, আলোক রশ্মি বি মাধ্যমে থেকে এ মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে, আলোক রশ্মি বি মাধ্যম থেকে আর বায়ু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ আপতন কোণ
50 ডিগ্রি হলে আপাতন কোণ 50 ডিগ্রি হলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে কিনা? আলোক রশ্মি বি মাধ্যম থেকে বায়ু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে আপাতন কোণ 50 ডিগ্রি হলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে কিনা? তখন সংকট কোণ বের করবা। এইভাবে সংকট কোণ বের করে এরপর বলবা যেহেতু থিটা সি 50 ডিগ্রি থেকে ছোট, থিটা সি এর মান 50 ডিগ্রি থেকে ছোট, অর্থাৎ আপাতন কোণ সংকট কোণের চেয়ে বড়, আপাতন কোণটা সংকট কোণের চেয়ে বড়, এই জন্য পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে না। আপাতন কোণের মান যদি থিটা সি এর থেকে ছোট হয় তাহলে সরি কি কইতাছি, আপাতন কোণের মান যদি সংকট কোণের থেকে ছোট হয় তাহলে প্রতিসরণ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে না। আর যদি আপাতন কোণ যদি সংকট কোণের থেকে বড় হয়, আপাতন কোণ যদি সংকট কোণের চেয়ে বড় হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন করবে। আবার আপাতন কোণের মান সংকট কোণ থেকে বেশি হলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন করবে। আপাতন কোণের মান সংকট কোণের সমান বা কম হলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন করবে না। শুধু আপাতন কোণের মান সংকট কোণের চেয়ে বেশি হলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন করবে। হ্যাঁ, তাহলে তোমরা পূর্ববর্তী প্রশ্ন সাহায্যে নিয়ে উত্তরটা লেখো। যেহেতু থিটা সি লেস দেন 50 ডিগ্রি, সুতরাং পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে। স্যার এখানে আমরা মাধ্যম ব্যবহার করে করতে পারবো না, ঘন মাধ্যম বা হালকা মাধ্যম? গণমাধ্যম বা হালকা মাধ্যম ব্যবহার করে প্রশ্ন সলভ করা যাবে না? এটা তো সেটাই তো করছিলাম, ওই যে সংকট কোণ বের করছি না, এটা গণমাধ্যম স্যার হালকা এর আগে তো একটা পড়াইছিলেন যে যে প্রতিসরণাঙ্ক ওইটা একটু আগে যেটা করাইছিলাম। জি স্যার ওইটাই। হ্যাঁ, ওইটার ক্ষেত্রে আমাদের ইয়া ছিল না, ওইটার ক্ষেত্রে আমাদের এই কোণটা, এই যে প্রশ্নে যে কোণ আছে এই কোণটা দেওয়া ছিল না, যে 50 ডিগ্রি দেওয়া আছে এই কোণটা ছিল না, বুঝছনি? ওই কোণ যদি এই 50 ডিগ্রি কোণ যদি দেওয়া না থাকে ওই প্রশ্নের মতো হইলে তাহলে বের করা যাবে। মানে কি রকম? হ্যাঁ করা যায়, হ্যাঁ ওইটার মতো করা যায়, ওইটা তো 40 ডিগ্রি ছিল, হ্যাঁ পারা যাবে। তাহলে পূর্ণ অভ্যন্তরীণ নিয়ে আমরা দুইটা জিনিস জানলাম, একটা হইছে ওইটা, আর একটা হচ্ছে সংকট কোণ বের করা, বের করে জবাব দেওয়া। এই তো শেষ। তো দেখো পুরাতন, তাহলে সূত্রটা কি হইব? সূত্রটা এই সূত্রটার মধ্যে একটাই পার্থক্য, শুধু তোমাকে যেটা জানতে হইব সেটা হচ্ছে কি, আচ্ছা প্রথম সূত্র হচ্ছে n1 sin θ1 n2 sin θ2, এটা প্রথম মাধ্যম, দ্বিতীয় মাধ্যম, শেষ। এবার এখন তুমি যদি প্রথম মাধ্যম দ্বিতীয় মাধ্যম না ধরে যদি বলো ভাইয়া এ মাধ্যম এটা, বি মাধ্যম এটা, দেখো প্রথম মাধ্যম দ্বিতীয় মাধ্যম না ধরে তুমি বলতে পারো এটা এ মাধ্যমের এটা বি মাধ্যমের, তাহলেও হবে। এবং অঙ্কের নিয়ম অনুসারে এটা দ্বিতীয় মাধ্যম, এটা প্রথম মাধ্যম হইতে পারে। তার কি বলছে বুঝাইছি নি? তুমি এ বি অথবা এ বি এ আলোক রশ্মি এইভাবে যাইতেছে, তাহলে শুধু এই প্রশ্নের জটিলতা মানে সূত্রের জটিলতাটা দূর করলে তোমাদের অঙ্ক সহজ হয়ে যাবে। আমি কি করলাম, আলোক রশ্মি এইভাবে যাইতেছে, আমি কি করলাম, বি মাধ্যম এটাকে ধরলাম, এ মাধ্যম এটাও ধরতে পারি, অথবা আমার ইচ্ছা করলে এ মাধ্যমে টি 1 ধরবো, বি মাধ্যমে টি 2 ধরবো,
এবার মনে হয় একটু ক্লিয়ার হয়েছে। প্রথম মাধ্যম দ্বিতীয় মাধ্যমের কোনো ব্যাপার না, তুমি যদি পছন্দ হয় এ মাধ্যমিক গুলাকে 1 ধরবা, বি মাধ্যমিক গুলাকে 2 ধরবা, তাহলেও হবে। কারণ তুমি তো লিখবে হেডিং এরকম এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক n1, এ মাধ্যমের কত কোণ হচ্ছে θ1, বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক লিখবা কত n2, বি মাধ্যমে কোণ হচ্ছে কত θ2। এইজন্য তাহলে প্রথম আর দ্বিতীয় টেনশন শেষ, তুমি যেটা ইচ্ছা সেটা ধরতে পারো। কিন্তু তোমাকে যদি বলা হয় এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক, তখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এ এন এর নিচে এন বি উপরে, মানে এটা নিচে বি এটা কোথায় হবে উপরে। আর এ সাইন আরে n1 সাইন θ1, n2 সাইন θ2, এটার ক্ষেত্রে মানে সংকট কোণের ক্ষেত্রে যদি তুমি হালকা মাধ্যম, এটা যদি হালকা মাধ্যম হয়, এটা যদি হালকা মাধ্যম হয় এটা 90 ডিগ্রি, এটা যদি ঘন মাধ্যম হয় এটা θc। ঠিক আছে, এই ক্ষেত্রে হবে কি হালকা মাধ্যমেরটা হচ্ছে কি 90 ডিগ্রি, ঘন মাধ্যমেরটা হবে কি θc। হালকা মাধ্যম আর ঘন মাধ্যম, আর সকল আর কোনো এটার কোনো কাজ নাই। স্যার বলো। একটা অঙ্কের ভিতরে যদি আমি এ মাধ্যম আর বি মাধ্যম ধরি, আরেকজন যদি এটার উল্টাটা ধরে, তাহলে কি অঙ্ক হবে? হ্যাঁ, অঙ্ক তো তোমার তো উত্তর তো চাইবে, হ্যাঁ উত্তর তো একই আসবে। মানে যদি তোমাকে বলে এই এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক নির্ণয় করো, তুমি তো অ্যানসার লিখবে, অ্যানসার একটা জিনিস আছে না ওইটাতে লিখবা তুমি, তো দুজনের অ্যানসার তো একই আসবে। তোমার তো বাংলা পুরো লেখা থাকবে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক লিখবা, বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক লিখবা, θc দুজনের θc তো একটাই আসবে। ঠিক আছে না? এই তো দেখো এই সূত্রটা কাহিনী এটা, আর ওই সূত্রগুলো দিয়ে করতে গেলে অনেক ফেস লাগে যায়, অনেক বড় কাহিনী। ঠিক আছে, এটা দিয়ে তোমরা করে ফেলো। তাহলে আলোর অধ্যায়টা ভালো করে অবজেক্টিভলি পড়ো। এখন এটা শেষ হলো, আর কোন সাবজেক্টটা পড়াবো বলো তোমরা? আলোটা যেহেতু আজকে নতুন এই সূত্র দিয়ে করাইছি, তোমরা এই সূত্র দিয়ে আজকে সলিউশন করবা। ওই অন্য সূত্রটা তো ওইটাতে মাথায় রাখবা না, কারণ বইটা আমি তো কালকেও করাই আসছি, কিন্তু এরপরে আমি তোমাদের কাজ কিভাবে করব ওইটার জন্য প্রশ্ন তৈরি করতে গিয়ে বই পড়তে গিয়ে দেখেছি এটা করলে না ভালো হয়। না, এবার কোন সাবজেক্টটা পড়াবো? স্যার কেমিস্ট্রি। কেমিস্ট্রি দশম। হ্যাঁ, কেমিস্ট্রি দশম অধ্যায় যাও। দশম অধ্যায় গিয়ে ওইখানে যে প্রথম ইয়াগুলা আছে, প্রথম যে মানগুলো আছে এই মানগুলো মুখস্থ করবা। লাইন কেটে গেলে আবার জয়েন করো। হ্যাঁ দেখো, আমাদের ভূত্বকের কতগুলা ইয়া দিছে, এগুলা সবগুলা পড়বা। এরপরে এখানে আকরিক আছে, শিলা আছে, এই সব অবজেক্টিভলি পড়বা।
এরপরে আসো তোমাদের এখানে খনিজ কাকে বলে তাও পড়বা। এখন শুধু হচ্ছে কি আকরিক কিভাবে আমরা করব, ধাতু কিভাবে নিষ্কাশন করা হয়, তাপগুলা ধাতু নিষ্কাশন, ওইটার তাপগুলা কিরকম। প্রথমে সে আকরিক বিচূর্ণ। বিচূর্ণটা কি? আমরা যে আকরিক গুলা বিভিন্ন জায়গায় থেকে যে আকরিক গুলা পাওয়া যায়, লোহা লঙ্কর যে পুরাতন নিয়ে যায়, এগুলাই কিন্তু আকরিক। আকরিক ধাতুরও হইতে পারে, অধাতুরও হইতে পারে। এই আমরা প্রথম আলোচনা করতেছি ধাতুর আকরিক নিয়ে। এই ধাতুর আকরিক গুলা নিয়ে কি করবো, ছোট ছোট টুকরা এবং প্রথম কেটে ছোট ছোট টুকরা করব, তারপরে এগুলাকে বল ক্রাশারে নিয়ে এগুলাকে চূর্ণ মানে পাউডারের মতো বানিয়ে দেবো। তাহলে বিচূর্ণ শেষ, চূর্ণ বিচূর্ণ শেষ। এরপরে সে ঘনীকরণ। তোমরা পড়ার সময় এরকম ভাবে পড়বা, ঘনীকরণ। এই ঘনীকরণটার 4টা পদ্ধতি আছে। একটা হচ্ছে কি হাইড্রোলাইটিং মানে পানি, আরেকটা হচ্ছে বাষ্পমান, আরেকটা হচ্ছে কি তড়িৎ চুম্বক মানে চুম্বকের সাহায্যে, আরেকটা হচ্ছে কি রাসায়নিক পদ্ধতি। চূর্ণ বিচ্ছিন্ন, ওইখানে একটা কথা আছে খনিজ মল কি, এটি জানতে হবে কিন্তু। আরে হ্যাঁ, খনিজ মল কি? খনিজ মল হয়েছে কি আকরিকের সাথে যে ভেজাল গুলা থাকে, ওই ভেজাল গুলাকে বলা হয় খনিজ মল। এবার আসো এই থেকে আকরিক থেকে খনিজ মল গুলাকে দূর করাটাই হচ্ছে কি ঘনীকরণ। ঘনীকরণটা কি? আকরিক থেকে খনিজ মল গুলাকে দূর করাটাই হচ্ছে কি ঘনীকরণ। ঘনীকরণ প্রথম পদ্ধতি হচ্ছে হাইড্রোলাইটিং বা পানি পদ্ধতি। এই পদ্ধতিটা হয়েছে কি একটা ব্যবস্থা থাকে, এখানে সিঁড়ি থাকবে খাস কাটা, মানে একটা পানি যাওয়ার জন্য একটা লাইন দেওয়া থাকবে, আর ওইটা থাকবে খাস কাটা, মানে ড্রেনের মতো থাকবে আর কি খাস কাটা। ওই খাস কাটা পানির লাইনটার মধ্যে দিয়ে পানি এবং কি আগে আকরিক গুলাকে পানির সাথে ভালো করে মিশানো হয়। মিশানোর পরে যখন ওই ড্রেনের মধ্যে দিয়ে অথবা পানি প্রবাহিত করলে ধাতুগুলার আপেক্ষিক ঘনত্ব, দেখো আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব কিন্তু তোমরা পড়ো নাই, পদার্থবিজ্ঞান আগে ছিল। আপেক্ষিক গুরুত্ব হচ্ছে পানির তুলনায় অন্যান্য বস্তুগুলা কত গুণ ভারী, সেটা হচ্ছে তার আপেক্ষিক গুরুত্ব। যেমন স্বর্ণের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 19.3, তার মানে সে স্বর্ণ পানির তুলনায় এত গুণ ভারী। লোহার আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 7.8, কারণ হচ্ছে তার সেই পানির তুলনায় এত গুণ ভারী। আপেক্ষিক গুরুত্ব হচ্ছে কি বস্তুটা পানির তুলনায় কত গুণ ভারী, সেটা হচ্ছে কি আপেক্ষিক গুরুত্ব। এখন ধাতুগুলার আপেক্ষিক গুরুত্ব পানির তুলনায় বেশি হওয়ার কারণে এই আকরিক গুলা আছে না, ওই খাঁজের মধ্যে আটকে যাবে, এই খাঁজের মধ্যে আটকে যাবে। আর তার সাথে যে খনিজ মল গুলা থাকে, এই খনিজ মল গুলা আপেক্ষিক গুরুত্ব পানি থেকে কম হওয়ার কারণে তারা পানিতে ভাসে। পানিতে ভাসলে তারা পানির প্রবাহের সাথে চলে যায়, এই খনিজ মল গুলা চলে যায়। এইভাবে আছে না পানি হাইড্রোলাইটিং পদ্ধতিতে ঘনীকরণ করা হয়। ভাসমান পদ্ধতি, ভাসমান পদ্ধতিটা হচ্ছে এরকম যে সালফাইড আকরিক, যেমন কি লেড সালফাইড, গ্যালেনা, তারপরে আছে HGS, সিন্নাপান নাকি জানি এটা, কপার সালফাইড। এই আকরিক গুলা এই যাদের সাথে সালফার আছে, যাদের সাথে সালফার আছে তাদের আকরিক গুলার নাম হচ্ছে সালফাইড আকরিক। এই সালফাইড আকরিক গুলা কি হয়, একটা গামলা নেওয়া হয়, গামলার মধ্যে পানি, তারপরে দেওয়া হয় তেল, এরপরে হাতে না লড়াইয়া ওই গাড়ির চাকার মধ্যে যে হাওয়া দেয়, ওই মেশিন গুলা দিয়ে অর্থাৎ হাওয়া দিয়ে যদি তাদেরকে আলোড়িত করে তাহলে ফেনা উৎপাদন হয়।
এই সালফাইড আকরিকগুলা কি হয়, তেল দিলে পানিতে আকরিকগুলা দ্রবীভূত হয়, এই আকরিকগুলা দ্রবীভূত হয়, দ্রবীভূত হয়ে ফেনা উৎপাদন হয়। কিন্তু অপদ্রব্যগুলা অর্থাৎ যে খনিজ মল থাকে তারা ফেনা উৎপাদন হয় না, পানিতে দ্রবীভূত হয় না, তারা পানির মধ্যে এইভাবে থাকে। তারা দ্রবীভূত হয়ে যেহেতু ফেনা উৎপাদন করে সেহেতু আকরিকগুলা ফেনার গায়ে লেগে থাকে এবং এই ফেনাগুলা আলাদা করলেই আকরিকগুলা কি হয়ে যায়, পৃথক হয়ে যায়। এটা হচ্ছে ভাসমান পদ্ধতি। তোমার এবার মাথায় রাখতে হবে কিন্তু ধাপগুলা, এগুলা না হলে কিন্তু এফোর্ট বুঝবে না। পরবর্তীতে হচ্ছে কি চুম্বকীয় পৃথকীকরণ। চুম্বকীয় পৃথকীকরণ বইয়ের মধ্যে সুন্দর করে একটা চিত্র দিছে, এখানে একটা চাকা, এখানে একটা চাকা, এখানে একটা বেল্ট করানো থাকে। এই চাকাটা চুম্বক লাগানো, চুম্বক ধর্ম আছে, এটাতে চুম্বক ধর্ম নাই। এখানে আকরিক দেওয়া হয়, এখান দিয়ে আকরিক আসে 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 আসে। ঘূর্ণায়ন গতির কারণে যে খনিজ মল গুলা এখানে পড়ে, আর যে যাদের চুম্বক ধর্ম আছে, লোহা যেগুলা, যে সকল আকরিকের সাথে লোহা আছে, মানে লোহা জাতীয় পদার্থ আছে, রুটাইল মানে চুম্বক ধর্ম, যে সকল আকরিকের চুম্বক ধর্ম আছে ওই সকল আকরিক গুলাকে চুম্বকীয় পৃথকীকরণ করা হয়। এবার চুম্বকীয় পৃথকীকরণ করলে এই চুম্বকীয় ধর্মের কারণে তারা এই চাকার সকল বেল্টের গায়ে লেগে থাকে। যেই মুহূর্তে চুম্বকের আকর্ষণ শেষ, মানে চুম্বকের ক্ষেত্রটা শেষ, সেই মুহূর্তে আকরিকগুলা বেল্টের গায়ে থেকে জড়িয়ে পড়ে যায়, এইখানে আকরিকগুলা জমা হয়। স্যার হলো স্যার আমাদের যে কালকে সংশোধনী পরীক্ষাটা হইলো, এটাতে তো আবার ওই দিনের মতোই দুইটা আমাদের কেটে দিল, কিন্তু হইছে। এটা কেটে দিছে কেন, ক্রস নাকি? হ্যাঁ ক্রস দিছে, স্যার ক্রস এই দিয়ে আবার অনেক একই আসছে, সমস্যা হয়েছে অনেকের। অনেকের আবার সমস্যা, আসছে একই আনসার। অনেক সমস্যা না, আমি তোমাকে বলি সমস্যাটা কি। ক্রস চিহ্নটা কেন জানি, নো আর্টিকেল চলে আসে না, ক্রস চিহ্ন হয়। তোমরা এটা প্রয়োগ করে আসছো, এখানে প্রশ্নের মধ্যেও আমরা ক্রস চিহ্ন দুই রকম দিছি, ক্যাপিটাল স্মল মানে দুটোই দিছি, কিন্তু ক্রস চিহ্ন সফটওয়্যারে নেয় না, এটা দ্বারা আমরা জানতাম না, মানে টিচাররাও জানতো না কি। এরপরে হচ্ছে কি, না স্যার এটা না তো এরপরে হচ্ছে প্রশ্ন, স্যার, মানে মনে করেন বানান পুরো ঠিক আছে তবুও কেটে দিচ্ছে অনেকের, ও বানানের পুরা ভুল আছে, কাটতে আবার কিন্তু লিখাও দিচ্ছে এই জন্য। মানে কাইটা না না same বানানের ই ভুল আসছে। হয়। আরে আমার কথা কি বলতে দিবা নাকি? বানান একটা বানান মনে হয় বলছিল, আচ্ছা স্যার আপনি বলেন। একটা বানান বলছিল ছাত্রের উত্তরে, ঠিক আছে? উত্তরে বানান যদি ভুল থাকে তোমরা রাইট লিখবে, সোজা কথা হচ্ছে উত্তরটা যেইভাবে দিবে, যেই রকম ফরম্যাটে দিবে তোমরা ওইভাবে না দিলে তোমাদেরকে নাম্বার দিবে না। কথা কি বুঝছো নি? এবার হচ্ছে কি অনেকগুলা একটা উত্তর মানে প্রশ্নের অনেকগুলা উত্তর যদি থাকে, সবগুলা উত্তর যদি না দিয়ে দে, তুমি যেটা দিছো এটার সাথে যদি উত্তর না মেলে তাহলে তোমার টাকাটা যাবে। এটা আচ্ছা ঠিক আছে। এখন আসো স্যার, যেটা রাসায়নিক পদ্ধতি করতে গেলে আমাদের এক যেটা আছে আকরিক থাকে, আকরিক প্লাস খনিজ মল দুইটা। যদি যে কোনো একটা পদার্থ নিলাম, যে কোনো একটা পদার্থ নিলাম, এমন একটা পদার্থ নিব যে পদার্থটা না হয় খনিজ মলের সাথে বিক্রিয়া করবে, না হয় আকরিকের সাথে করবে। একটা পদার্থ রাসায়নিক পদার্থ নিব যেটা না হয় খনিজ মলের সাথে বিক্রিয়া করবে, না হয় আকরিকের সাথে করবে, একটার সাথে করবে, দুইটার সাথে করবে না। তাহলে এরকম যদি কোনো বস্তু পাওয়া যায়
ওই বস্তুটা যোগ করে আছে না হয় আকরিক না হয় খনিজমল পৃথক করা যায়। একটা পৃথক করলে তো পৃথক হয়ে গেছে, তাহলে ওই ক্ষেত্রে রাসায়নিক পদ্ধতি করা যায়। তাহলে কথাটা সাজানো এইভাবে, যদি কোনো পদার্থ আকরিক বা খনিজমল যে কোনো একটির সাথে বিক্রিয়া করে অন্যটির সাথে করে না, তাহলে এই পদ্ধতিতে মানে এই ক্ষেত্রে রাসায়নিক পদ্ধতিতে আকরিক পৃথক করা হয় বা গণীকরণ করা হয়। এই অ্যালুমিনিয়াম অক্সাইড মানে বক্সাইডের আকরিকের মধ্যে অন্যান্য ধাতু থাকে, রুটাইল থাকে, তারপরে আয়রন থাকে, কিটা জানি থাকে, আমি দেখি কি থাকে, টাইটানিয়াম অক্সাইড থাকে, বালি থাকে, আয়রন অক্সাইড থাকে, এই খনিজমলগুলো থাকে। এটা অবজেক্টিভে আসে কিন্তু যে বক্সাইডের সাথে কি কি থাকে, তখন এই আকরিকগুলো থাকে আর মানে এই অবদ্রব্যগুলো থাকে, আর এইখানে থাকে 2H2O এই বক্সাইড থাকে। এখন এদের মধ্যে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড কি করে, ওই খনিজমলগুলোর সাথে বিক্রিয়া করে না, বিক্রিয়া করে এই বক্সাইডের সাথে। বক্সাইডের সঠিক সংকেতটা কিন্তু 3 অনুপানি, কিন্তু তারা এখানে দিয়ে রাখছে কত 2 অনুপানি। এখন তারটা নিয়ে আমরা কাজ করি। এখন অ্যালুমিনিয়াম সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলে সোডিয়াম হাইড্রোক্সাইড শুধু তার সাথে বিক্রিয়া করবে, এই তার সাথে বিক্রিয়া করে হবে সোডিয়াম অ্যালুমিনেট। সোডিয়াম অ্যালুমিনেট NaAlO2। সোডিয়ামের যোজনী 1, অ্যালুমিনিয়ামের যোজনী 3, সোডিয়ামের 1 অ্যালুমিনিয়ামের 3, তাহলে মোট হইছে কত 4। অক্সিজেনের একজনের 2, দুইটা 2 হওয়ার কারণে কত হবে 4। বুঝছনি? এই জন্য সোডিয়াম অ্যালুমিনিয়াম আর অক্সিজেন দুইটা হইছে। এই সংকেতটা এইভাবে মনে রাখবা। আর উৎপাদন করবে কি, পানি উৎপাদন করবে H2O। এরপরে সমতাটা নিজেরা করে ফেলবা। এরপরে এই সোডিয়াম অ্যালুমিনেটকে যদি পানি যোগ করে উত্তপ্ত করা হয়, পানি যোগ করে উত্তপ্ত করলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইড হয়ে যায়। এরপর দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড পৃথক হয়ে গেছে। এবার এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমরা 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি, তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড মানে বক্সাইড পাওয়া যায়, পানিটা পৃথক হয়ে যায়। তাহলে এবার পাওয়া গেছে। তো তোমরা কাজ করবা, আজকে তো হইছে চতুর্থতা পরীক্ষা, নাম রুলগুলা ঠিক করে দিও তোমরা। আসলে আমি এখানে উত্তরগুলা জানি, এটা কি স্কুলের পরীক্ষা নেই। কয়েকজনে কি করছে জানো, তোমরা ওদিনকার পরীক্ষায় কয়েকজন উল্টাপাল্টা নাম দিয়ে সাবমিট করে উত্তর দাগিয়ে দিছো, এটা একটা কথা। আমি তো এগুলা তো তোমরা যে সালাই করছো, আমি তো ইমেল আইডি কে চেক করলে তো পারা যাবে যে কোন আইডি থেকে তোমরা পরীক্ষা দিছো। আজকে আমি ওইটা বাই করে এরপর দেখবে গার্ডিয়ানের কল দিয়ে কি বলে। আর যারা পরীক্ষা আজকে পরীক্ষা দিবা তারা গ্রুপে থাকবা, না হলে বাই করে দিব। আজ নাম রোল শাখা সবগুলা দিয়ে দিবা। আর পরীক্ষা সংখ্যার বৈজ্ঞানিক রূপটা প্রকাশটা একটু বুঝাই দেন না। হ্যাঁ, যে সংখ্যার বৈজ্ঞানিক রূপ প্রকাশটা একটু হ্যাঁ ওইটা কি বুঝো না? না স্যার। তাহলে আমি একটু ওই অধ্যায়টা একটু সংক্ষেপে বলে দিই। বৈজ্ঞানিক রূপ প্রকাশ আর নরমাল রূপ প্রকাশ 2 3 4 5 6 7 8 এটাকে বৈজ্ঞানিক রূপ প্রকাশ করব। এটাকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে গেলে কি করতে হবে, 2.3 4 5 6 7 8, কারণ এই সংখ্যাটা হবে 1 এর সমান 10 এর থেকে ছোট, 1 এর সমান বা বড় 10 এর থেকে ছোট হবে এই সংখ্যাটা এখানেটা। এই জন্য দশমিক হবে বৈজ্ঞানিক পদ্ধতিতে, দশমিক হবে 1 ঘর পরে, 1 ঘর পরে হওয়ার কারণে এবার ইনটু 10 টু দি পাওয়ার কত হবে, দশমিকটা কয় ঘর আগাইছে, 1 2 3 4 ঘর আগাইছে, এই জন্য হলো কত 4। যত ঘর সামনে আসে 10 এর পাওয়ার কত হবে।
এখন মনে করো দশমিক নাই, তাহলে কি হইব? দশমিক না থাকলে মনে মনে আমরা এখানে একটা দশমিক দিলাম। এবার কয় গড়া গেছে? 1 2 3 4 5 6 গড়া গেছে, তাহলে হবে কত? 6। এবার মনে করো দশমিকটা আছে এইখানে, না দশমিকটা 0 0 0, দশমিকটা এইখানে আছে। তো বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করতে গেলে তোমাকে এরকম দিতে হইব, এরকম আনতে হইব, শূন্য তো হইতোই না, একটা সংখ্যা এরকম আনতে হইব। এই ক্ষেত্রে তুমি দশমিক কয় ঘর পিছনে নিছো? 1 2 3 4 ঘর পিছনে নিছো, তাহলে পিছনে নিলে হবে মাইনাস। এই তাহলে বৈজ্ঞানিক পদ্ধতিতে এইটা। এবার সাধারণ পদ্ধতিতে এইটা থেকে ওইটাতে কেমনে নিবা? এইটা থেকে উপরেটা নেওয়ার নিয়মটা হচ্ছে পুরোটা লিখবো 2 3 4 5 6 7 8, মাইনাস আছে, মাইনাস মাইনাস থাকলে দশমিক কি হইব? আগাবে। এরকম থাকলে মাইনাস থাকলে দশমিকটা সামনের দিকে যাবে। কয়টা গড় যাবে? 4টা গড়। তো এখানে একটা গড়ে না আছে, তাহলে কি করব? আরো 3টা গড় ক্রিয়েট করব 0 দিয়া, তখন এখানে দিব। দেখো যদি সায়েন্স মোডে থাকে, নরমাল মোডে নেওয়ার নিয়ম হচ্ছে মাইনাস থাকলে দশমিক আগাবে। কয় গড়? 4 গড়। আমরা এবারে পুরো সংখ্যাটা লিখবো, লেখার পরে দশমিক আগে যে এক গড় না আছে, 4 গড় আগাবে কিভাবে? এই জন্য শূন্য দিয়ে মিলাবো, 4টা গড় মিলাবো। আগে তো 2 আছে, 3টা শূন্য দিয়ে 4 গড় মিলে এখানে দিব। কিন্তু যদি আমাদের প্লাস হয় তাহলে কি হবে? প্লাস হইলে নরমাল সাধারণ পদ্ধতি নিতে চাইলে দশমিক পিছাবে। কয় ঘর পিছাবে? 4 ঘর। 4 ঘর পিছালে কত হইব? 2 3 4 5 6.78। এই 4 ঘর পিছায় গেছে, 1 2 3 4 এইখানে গেছে। এইভাবে আছে না, ক্যালকুলেটর ছাড়া সায়েন্স মোড আর নরমাল মোডে নেওয়া যায়। আর সায়েন্স মোডে নিতে গেলে তো তোমরা শিফট পরিবর্তন করতে হয়। এরপরে আসো, তোমাদের পূর্ণকার অংশ কেমনে বের করবা? লগ 0.056, হ্যাঁ 056 এটা আসলো। এটার পূর্ণকার অংশ বের করবা কিভাবে? ক্যালকুলেটর নাও, লগ এত লিখো। নিয়ে লেখো লগ এত। স্যার এটা আসছে -1.2518। পূর্ণ মাইনাস কত হইছে বলছো? দশমিকের আগে -1 -1 বা -1 যদি আসে, মাইনাস আসলে যত আসে তার থেকে 1 বাড়ায় ধরবা। মাইনাস আসলে যত আসে তার থেকে 1 বাড়ায় ধরবা। তো মাইনাস যদি হয়, এটা কি এইভাবে লেখা হয়, এইভাবে বেশি লেখা। স্পিকার অফ করো, কার স্পিকার অন আছে। আর প্লাস যদি আসে, তাহলে দশমিকের আগে যত আসে তত এসে পূর্ণ। আবার বলি, মাইনাস আসলে 1 বাড়ায় লিখবা, প্লাস আসলে যত আছে তত দশমিকের আগে, এটা হচ্ছে পূর্ণ। আর প্লাস যদি আসে, অংশক হবে পূর্ণক বাদ দিলে যা হয় তা হচ্ছে বাকি রয়েছে অংশক, অর্থাৎ দশমিক সব বাকি অংশ রয়েছে অংশক। কিন্তু মাইনাস যদি আসে, অংশক বাইর করতে গেলে কি করতে হইব? তুমি পূর্ণ কত লিখছো? 2 না 2, ওই যে এর আগে যে মানটা আইছে লগে এইখানকার যে মানটা আসছে, সেই মানটা এই 2 এর থেকে বিয়োগ করবা। যত লেখো, এটা এখানে যত লেখো তত থেকে ওই মানটা বিয়োগ করো। এটা সরাসরি দিয়ে দাও, 2 - log 0.056 এটা দিয়ে দাও। কত হইছে?
স্যার 3.2518 বুঝি না 3.25 3.25 তোমরা কি মাইনাসটা দিয়ে দিছো? আমি তো 2 লিখছি, তোমরা কি -2 লিখছো? না স্যার ও স্যার। এখানে এটা দাঁড়াও, এটা প্লাস স্যার 0.748 748 আর কত মাইনাস আসলে এটা দিবা পূর্ণক লিখবা, আর অংশক লেখার সময় যেটা লিখি সেটা প্লাস লগ এটা। এবার আসো এটার ক্ষেত্রে কি হইব? এটার ক্ষেত্রে পূর্ণ আর অংশ, এটার ক্ষেত্রে হবে লন লিখতে হবে, লন এ চাপ দিতে হবে। ই ভিত্তিক লগ মানে হচ্ছে লন। এবার বলো লন এত লিখো। স্যার -2.8824 -2 পয়েন্ট আসছে নাকি? জি জি স্যার স্যার -2.88 তাহলে আমরা এটা লিখব -3 বার কত 3 বার, আর অংশকের জন্য কি লিখব 3 প্লাস ln 0.056। জিরো পয়েন্ট 0.118। হ্যাঁ, তাহলে এইভাবে আছে না পূর্ণকার অংশক বাইর করবা। আর তোমরা 10 এ পড়ে যদি ফুল নাম্বার না পাও তাহলে এটা কি হয় কোর্সে সাধারণ গণিতে? ঠিক আছে, সবাই ভালো থেকো, ভালো করে পড়বা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।